হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে পোলারাইজেশন মেকানিজম। আমরা ইতিমধ্যে পোলারাইজেশন মেকানিজম এবং বিভিন্ন ধরনের মেকানিজম এর হচ্ছে ইকুয়েশন গুলা ডেরিভেশন করা শিখছি। তবুও আমি হচ্ছে তোমাদের সুবিধার্থে আরেকবার এই জিনিসটা রিভিউ করতে চাচ্ছি, পোলারাইজেশন মেকানিজম। তো পোলারাইজেশন মেকানিজম আমরা যদি রিভিউ করি, আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে একটু জানতে হবে এবং আইডিয়া থাকতে হবে। তো আমরা স্টার্ট করি। প্রথম যে জিনিসটা সম্পর্কে আমরা আইডিয়া রাখতে চাই সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্টটা হচ্ছে যদি কোনো একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়, তখন সেখানে একটা ডাইপোল মোমেন্ট থাকবে। ধরা গেল একটা অ্যাটমের মাঝে কি কি থাকে? একটা অ্যাটমের মাঝে হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে ইলেকট্রন থাকে। যদি এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে কোনো একটা ডিসপ্লেসমেন্ট থাকে এবং এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে আগে থেকে থাকতেও পারে, অথবা হচ্ছে কি নতুন ভাবে ক্রিয়েট হতে পারে এক্সটার্নাল কোনো ফোর্স দ্বারা, তখন তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হয়। আমি ধরে নিলাম এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ এবং দুইটা চার্জ হচ্ছে ইকুয়াল চার্জ বাট অপোজিট। প্লাসের জন্য প্লাস কিউ এবং মাইনাসের জন্য মাইনাস কিউ চার্জ। তখন আমরা বলি তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ এ। ডাইপোল মোমেন্টের আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, একটা ডেফিনেশন, সেটা হচ্ছে এটা তো হচ্ছে আমার যে কোনো ধরনের মলিকুলের ক্ষেত্রে হতে পারে। আর আরেকটা হচ্ছে ধরা গেল কোনো ধরনের নন পোলারাইজড মলিকুল যেখানে এখনো কি ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা নাই, কিন্তু আমি যদি ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে নিয়ে আসি, সেটাকে কোনো একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি বা এই মলিকুলটাকে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের হচ্ছে প্লেস করি, তখন সেখানে একটা ডাইপোল মোমেন্ট ইনডিউস হবে। এটাকে আমরা বলতেছি কি ডাইপোল মোমেন্ট। সো এটা ডিপেন্ড করবে কার উপর? সেটা হচ্ছে ই এর উপর। ইটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সো এটাকে আমরা বলতেছি ইনডিউস ডাইপোল মোমেন্ট। এবং ইনডিউস ডাইপোল মোমেন্ট ইজ প্রপোর্শনাল টু ই ইলেকট্রিক ফিল্ড, এবং এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি কোএফিসিয়েন্ট অফ পোলারাইজেশন, পোলারাইজেবিলিটি। ওকে, এখন আমরা আরেকটা টার্ম সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে তাহলে পোলার মলিকুল এবং নন পোলার মলিকুল গুলো কি কি, বা এটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখো দুইটা ভাগ আছে, পোলার মলিকুল বা পোলার এবং নন পোলার ডাইইলেকট্রিক। জেনারেলি যেই ধরনের মলিকুলের মধ্যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ আছে তাদেরকে বলা হয় নন পোলার মলিকুল। আমি আবারও বলতেছি, সেটা কি? যে কোনো মলিকুলের ক্ষেত্রে যদি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকে তাদেরকে বলা হয় নন পোলার মলিকুল। তাহলে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ কি? অর্থাৎ এখানে দেখো একটা কি নিউট্রাল অ্যাটম, যার হচ্ছে সেন্টার অফ নিউক্লিয়াস কি আছে? সেন্টার অফ নিউক্লিয়াস পজিটিভ, এবং সেন্টার অফ ইলেকট্রন গুলা কি? ইলেকট্রন গুলা আমি ধরলাম হচ্ছে কি এখানে একটা ইলেকট্রন ক্লাউড আছে। সো এটাও কি একটা সিমেট্রিক্যাল। এখন এই ক্লাউডের সেন্টার অফ ইলেকট্রন কি হবে? এই পয়েন্টটা হবে। সো দ্যাট হচ্ছে এটা কোইনসাইড করতেছে, এটাকে আমরা বলছি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এটার একটা এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল ধরো হচ্ছে বেনজিন C6H6, এটাকে আমরা বলতেছি কি একটা নন পোলার মলিকুল। যেহেতু কি এটা কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে ডাইপোল মোমেন্ট দিবে না, সব ডিরেকশনেই কি সেম মোমেন্টটা দিচ্ছে, অর্থাৎ টোটাল মোমেন্টটা কত হচ্ছে? জিরো। তো এই ধরনের মলিকুলকে আমরা বলতেছি নন পোলার মলিকুল। আবার কিছু কিছু মলিকুল আছে যাদেরকে আমরা বলি পোলার মলিকুল। পোলার মলিকুল গুলা কি কি? যেগুলোর মাঝে এসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ আছে। এসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ চার্জ কি? ধরো আমি এখানে দেখতে পাচ্ছি প্লাস এবং মাইনাস, এই দুইটার যে সেন্টার অফ প্লাস সেন্টার অফ মাইনাস, এটার মধ্যে কি একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্স থাকার কারণে এই মলিকুলটাকে আমরা বলতেছি পোলার মলিকুল। তো এই ধরনের যদি পোলার মলিকুল থাকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই ধরনের পোলার মলিকুলে আগে থেকেই কি আছে? এক ধরনের একটা ডিস্টেন্স আছে, সো দ্যাট কি ডাইপোল মোমেন্ট আছে। কিন্তু এই মলিকুলের ক্ষেত্রে কোনো ডাইপোল মোমেন্ট আছে? এই মলিকুলের ক্ষেত্রে কোনো ডাইপোল মোমেন্ট নাই। সো এই জিনিসটা আমরা একটু হচ্ছে মাথায় রাখবো। তাহলে তাহলে পোলার মলিকুলটা কি? পোলার মলিকুল দেখো NH3, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। যেহেতু কি এদের চার্জ ডিস্ট্রিবিউশন গুলো সেম না, একটা নির্দিষ্ট ডিরেকশনে কি তাদের পোলার ডাইপোল মোমেন্টটা বেশি, তো এই কারণে হচ্ছে কি তাদের একটা নেট ডাইপোল মোমেন্ট থাকবে। তো এদেরকে বলা হচ্ছে কি পোলার মলিকুল।
তাহলে আমরা একটু দেখে নেই তাহলে হচ্ছে পোলারাইজেশন কি। পোলারাইজেশন হচ্ছে একটা মেকানিজম, যেই মেকানিজমের মাধ্যমে হচ্ছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে বা তাদের মধ্যে একটা সেপারেশন থাকবে। আমি আবারও বলতেছি সেটা কি ছিল, আমাদের একটা ইলেকট্রনিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এই যে মেকানিজমটা, এই মেকানিজমটাকে আমরা বলতেছি পোলারাইজেশন। তাহলে এই মেকানিজমটা যদি পোলারাইজেশন হয় তাহলে আমাদের জানতে হবে কি কি মেকানিজম থাকতে পারে। আচ্ছা, তো আলটিমেটলি এখানে হচ্ছে দুইটা জিনিস একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে যদি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে ডিসপ্লেসমেন্ট থাকে এই মেকানিজমটাকে বলা হয় পোলারাইজেশন। আরেকটা হচ্ছে যদি এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট না থাকে কিন্তু এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে সে কি হয়, এই মলিকুলটা যদি ডাইপোল মোমেন্ট গেইন করে তাহলে আমরা বলতে পারি সে হচ্ছে পোলারাইজড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটা হচ্ছে নিউট্রাল অ্যাটম আছে, আমি যদি এক্সটার্নাল ফিল্ড দেই তাহলে তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হবে। তো এই মেকানিজম গুলোকে বলা হচ্ছে পোলারাইজেশন মেকানিজম। এখন এই পোলারাইজেশন যে মেকানিজম, এই পোলারাইজেশন মেকানিজম গুলো কতগুলো ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন, আরেকটা হচ্ছে আয়নিক পোলারাইজেশন, আরেকটা হচ্ছে ডাইপোলার পোলারাইজেশন, আরেকটা হচ্ছে ইন্টারফেসিয়াল পোলারাইজেশন। তো আমরা এখন একটু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই পোলারাইজেশন গুলো আলটিমেটলি কি। তো এটা দেখার আগে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশন দেখতে চাচ্ছি। নিশ্চয়ই সবাই হচ্ছে এটা দেখতে পাচ্ছ। তো এখানে এই ওয়েবসাইটে গিয়ে আমরা একটা পোলারাইজেশন মেকানিজমের একটা ওভারভিউ দেখতে চাচ্ছি। ওভারভিউটা আমরা একটু দেখবো। আমরা প্রথমে ক্লিক করলাম হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। দেখো এটা হচ্ছে একটা নিউট্রাল অ্যাটম আছে। নিউট্রাল অ্যাটম তাদের সেন্টার অফ নিউক্লিয়াস কোথায়, মাঝখানে পজিটিভ, আর চারপাশে যেটা আছে সেটাকে আমি বলতেছি ইলেকট্রন ক্লাউড। এখন আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছ সবাই অবশ্যই। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি ছিল, ডাউনওয়ার্ড। তো ইলেকট্রিক ফিল্ড যদি এই ডিরেকশন বরাবর যায় তখন আমরা দেখতেছি কি পজিটিভ চার্জটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে মুভ করতেছে। তাহলে তাদের সেন্টার অফ মাসটা কি সরে গেছে, আর সেন্টার অফ মাস ফর ইলেকট্রন সেটাও কি অপোজিট ডিরেকশন একটু সরে গেছে। তখন তাদের মধ্যে কি আছে, এখন একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করা আছে না, আগে কোনো ডিসপ্লেসমেন্ট ছিল না, এই কারণে নেট ডাইপোল মোমেন্ট কি ছিল, জিরো। কিন্তু যখনই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি তখন হচ্ছে একটা নেট নেট ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে। এই ডিসপ্লেসমেন্টের জন্য একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে, এটাকে আমরা বলতেছি কি ইলেকট্রনিক পোলারাইজেশন। এই ঘটনাটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক পোলারাইজেশন, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে। তো এখানে হচ্ছে ওরা হচ্ছে মিউ দ্বারা এক্সপ্রেস করছে, আমরা আমাদের লেকচারে পি দ্বারা এক্সপ্রেস করব, পি ইকুয়াল টু কিউ ইনটু আর। কিউ হচ্ছে চার্জ আর এটা আর হচ্ছে কি তাদের মধ্যে ডিসপ্লেসমেন্ট। আমরা যদি আবার অপোজিট ফিল্ডটা দেই, আমি আবার দেখি, আবার ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি সেন্টার অফ চার্জ ফর নিউক্লিয়াস আর এটা হচ্ছে সেন্টার অফ চার্জ ফর ইলেকট্রন। তখন তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, পোলারাইজেশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি সেম। তো এই ঘটনাটাকে আমরা বলতেছি কি ইলেকট্রনিক পোলারাইজেশন। এখন আমরা একটু দেখতে চাচ্ছি আয়নিক পোলারাইজেশন। জেনারেলি আয়নিক পোলারাইজেশন অকার্স করে আয়নিক বন্ডিং আছে এরকম ম্যাটেরিয়ালে, যেমন সোডিয়াম ক্লোরাইড এরকম ম্যাটেরিয়াল। তো আয়নিক ম্যাটেরিয়াল, আয়নিক বন্ডিং আছে এরকম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি আছে, তাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আছে। তো পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট কিন্তু তাদের অটোমেটিক্যালি থাকে, কিন্তু তাদের মধ্যে অটোমেটিক্যালি থাকলে কি হবে, তাদের নেট ডাইপোল মোমেন্টটা কিন্তু থাকে না। তাদের নেট ডাইপোল মোমেন্টটা জিরো হয় কারণ তাদের ডিসপ্লেসমেন্টটা সেম থাকে, উভয় পক্ষের ডিসপ্লেসমেন্টটা সেম থাকে। আমরা যদি ফিগারটা ভালো করে দেখি তখন আমরা একটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, যেহেতু কি আছে তাদের মধ্যে, এটা পজিটিভ চার্জ এটা কি নেগেটিভ চার্জ, আমি ধরলাম এটা সোডিয়াম আর এটা হচ্ছে ক্লোরিন, এবং তাদের মধ্যে কি আছে একটা ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটাকে আমি বললাম হচ্ছে ইকুইলিব্রিয়াম ডিসটেন্স। যদি ইলেকট্রিক ফিল্ড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এখন আরেকটু ভালো করে খেয়াল করো, কিউটা এই পজিশনে ছিল প্লাস কিউ, এখন কি হচ্ছে আপ ডিরেকশনে গেছে, আর মাইনাস কিউটা এই ডিরেকশনে ছিল, এটা কি আস্তে আস্তে নিচে নেমে গেছে, আস্তে আস্তে কি নিচে নেমে গেছে। সো তাদের মধ্যে আগে যে ডিসপ্লেসমেন্ট ছিল এখন কি ডিসপ্লেসমেন্টটা বেড়ে গেছে, অর্থাৎ কি
তাদের মধ্যে ডাইপোল মোমেন্টটা ইনক্রিজ করছে। আমি যদি রিভার্স ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অপোজিট ডিরেকশনে আমি কি দিলাম, ইলেকট্রিক ফিল্ড দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে হচ্ছে পজিটিভ চার্জটা সরে আসছে, আর নেগেটিভ চার্জ বা ইলেকট্রন এটা মুভ করতেছে কি ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। তাহলে এটা হচ্ছে কি কম্প্রেসড হয়ে গেছে। এর আগেরটা কি ছিল, স্ট্রেচ হয়েছিল, এখন কি কম্প্রেস। সো এখন কি হচ্ছে ডাইপোল মোমেন্টটা কমে গেছে। এই যে আয়নিক বন্ডিং এর যে মলিকুলগুলো এগুলো যখন হচ্ছে অসিলেট করতে থাকবে তখন একবার হচ্ছে ডাইপোল মোমেন্ট বাড়বে বা একবার হচ্ছে কমবে, এভাবে তাদের একটা নেট ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে। তো এই ধরনের বন্ডিংটাকে, এই ধরনের পোলারাইজেশন মেকানিজমটাকে আমরা বলতেছি কি ইলেকট্রনিক আয়নিক পোলারাইজেশন। ওকে, আমরা এখন দেখতে চাচ্ছি ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনটা কি? বেসিক্যালি ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন হবে হচ্ছে পোলার মলিকুলের ক্ষেত্রে, যেমন H2O। আমরা একটু আগে হচ্ছে স্লাইডে দেখছিলাম পোলার মলিকুল, তাদের মধ্যে কি আছে, এসিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে। যেহেতু এসিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে তখন তাদের মধ্যে আগে থেকে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করে। কিন্তু যেই প্রবলেমটা হয় তো সেটা হচ্ছে তাদের ডাইপোল মোমেন্টটা সবগুলো একই ডিরেকশনে থাকে না, তারা বিভিন্ন ডিরেকশনে থাকে। তখন যেটা হয় ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তাদের মধ্যে এক ধরনের চেঞ্জ আসে। কি চেঞ্জটা আসে আমরা একটু দেখি। ধরে নিলাম এটা হচ্ছে কি তাদের নেট ডাইপোল মোমেন্ট, তাদের বিভিন্ন ডাইপোল মোমেন্টের সামেশন হচ্ছে এখানে নেট ডাইপোল মোমেন্ট। এটা হচ্ছে পার্মানেন্ট একটা মলিকুলের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল। সো এখানে কি অনেকগুলো H2O মলিকুল আছে, এক একটা ডাইপোল মোমেন্ট এক এক ডিরেকশনে, অর্থাৎ তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট আছে, ওর একটা ডাইপোল মোমেন্ট আছে, ওর একটা ডাইপোল মোমেন্ট আছে, এখানে একটা আছে, কিন্তু এগুলো কি র্যান্ডমলি ওরিয়েন্টেড বিভিন্ন ডিরেকশনে আছে। কিন্তু আমরা যদি এখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন কি হবে, তাহলে আমরা একটু দেখি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তো একটু ভালো করে খেয়াল করো, এগুলো কি করতেছে, রোটেট করতেছে। রোটেট করে এখন কোন ডিরেকশনে আছে, যেই ডিরেকশন আমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি সেই ডিরেকশন বরাবর কি আছে, এগুলো অ্যালাইন করা আছে। আমি আবার দেখি, আবার ভালো করে খেয়াল করো, এক একটা এক এক ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশন দিচ্ছি সেই ডিরেকশন বরাবর মুভ করতেছে। আমরা যদি এটা আর এটা একটু ভালো করে খেয়াল করি, দেখো ও হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে আর ওর হচ্ছে অল্প একটু মুভ করলেই হচ্ছে, অর্থাৎ সবগুলো যে একই ভাবে রোটেট করবে এটা না, তারা হচ্ছে এক একটা অ্যাঙ্গেলে রোটেট করা আছে এবং প্রতিটার জন্য কি আলাদা আলাদা অ্যাঙ্গেল রোটেট করতে হচ্ছে, এন্ড দেন আলাদা আলাদা অ্যাঙ্গেল রোটেট করে তারা একটা অ্যালাইনমেন্টে আসতেছে। এই যে রোটেশন করতেছে তাদের একটা কি টর্ক ডেভেলপ করতে হচ্ছে, এই টর্কের কারণে তারা একটা ওয়ার্ক ডান ক্রিয়েট করছে। এই ওয়ার্ক ডান থেকে তারা হচ্ছে এটাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর অ্যালাইন করতেছে। সো এই ধরনের পোলারাইজেশন মেকানিজমটাকে আমরা বলতেছি ডাইপোলার বা ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। খুবই ইন্টারেস্টিং এই পোলারাইজেশন মেকানিজম, এগুলো আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা নিয়ে হচ্ছে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। তাহলে ইলেকট্রনিক পোলারাইজেশন এখানে একটু ভালো করে যদি আমরা খেয়াল করি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিউট্রাল অ্যাটম এবং চারপাশে কি ইলেকট্রন ক্লাউড আছে। এখানে আমরা যদি ইনিশিয়ালি এই অ্যাটমটা থাকে নিউট্রাল অ্যাটম, কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড যদি না দেই তাহলে তাদের কোনো ধরনের মুভমেন্ট হবে না এবং যা আছে সেটাই থাকবে। যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেই, আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে দেখো ইলেকট্রিক ফিল্ড যদি এই ডিরেকশন বরাবর দেই তখন হচ্ছে পজিটিভ চার্জটা কোথায় সরে গেছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে সরে গেছে, আর নেগেটিভটা একটু মুভ করছে। তখন তাদের মধ্যে একটা কি ঘটনা ঘটছে, ডিসপ্লেসমেন্ট। আমি ধরলাম এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। তো এই ডিসপ্লেসমেন্ট যেহেতু ক্রিয়েট হয়েছে তখন হচ্ছে মাইনাস এবং প্লাসের মাঝে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এটা ইনডিউস ডাইপোল মোমেন্ট কেন, কারণ এটার মধ্যে আগে থেকেই কি কোনো ধরনের ডাইপোল মোমেন্ট ছিল না, কোনো ধরনের ডাইপোল মোমেন্ট ছিল না, কিন্তু ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পর তাদের মধ্যে কি হয়েছে, একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এটা কি আমরা বলতেছি কি ইনডিউসড ডাইপোল মোমেন্ট। ওকে,
তাহলে ইলেকট্রনিক পোলারাইজেশনটা কি? ইলেকট্রনিক পোলারাইজেশনটা হবে হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, যেটা অপোজিট ডিরেকশনে থাকবে কখন? যখন অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড and then result in a electronic polarization. তাহলে ইলেকট্রনিক পোলারাইজেশন কার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উপর। তাহলে তার ইকুয়েশনটা কি হবে? ইলেকট্রনিক পোলারাইজেশন ইকুয়েশনটা হচ্ছে PE = আলফা E * E। এই আলফা ইটা হচ্ছে পোলারাইজেবিলিটি আর ইটা হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো আমি যদি ধরে নেই জেড নাম্বার অফ ইলেকট্রন অরবিট করতেছে নিউক্লিয়াসের চারপাশে এবং ইলেকট্রনস আর কন্টেইনড উইদিন এ সার্টেন স্ফেরিক্যাল একটা রিজিয়নে আছে, এবং ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পর তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হলো। এই যে ডিসপ্লেসমেন্ট যদি ক্রিয়েট হয় তখন কি ঘটনাগুলো হচ্ছে ঘটে? তো আমরা যে জিনিসটা জানি এটাকে হচ্ছে লরেন্স অসিলেটর মডেলে যদি আমরা এক্সপ্লেইন করতে চাই তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে স্প্রিং দ্বারা এটা কানেক্টেড। তখন আমি ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই দেই তাহলে এর মধ্যে কি বিভিন্ন ধরনের ফোর্স হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। একটা ফোর্স হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা কি এটাকে সেপারেশন করবে, ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে। আরেকটা হচ্ছে রিস্টোরিং ফোর্স কাজ করবে, যেটা কি করবে? দুইটাকে ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছাকাছি আসার জন্য ট্রাই করবে, অর্থাৎ কি দুইটা একটা আরেকটা কি অপোজিট। সো এই কনসেপ্ট গুলো ইউজ করে আসলে অনেকগুলো ইকুয়েশন ডেভেলপ করা হয়। এই কনসেপ্ট গুলো চেঞ্জ করে একটা ইকুয়েশন ডেভেলপ করা হয়। তাহলে ইকুয়েশনটা হচ্ছে কি রকম? ইকুয়েশনটা হচ্ছে আমার এখানে কি কি ফোর্স থাকবে? এখানে একটা ফোর্স থাকবে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আরেকটা ফোর্স থাকবে হচ্ছে রিস্টোরিং ফোর্স। তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এই ফোর্সের ইকুয়েশন ডেরিভ করে আমরা একটা ফাইনাল একটা ইকুয়েশন পাবো ইলেকট্রন পোলারাইজেবিলিটি, সেটা হচ্ছে Z²E²/β। এন্ড দেন আমরা যদি নেক্সটে আবার যদি কনসিডার করি সেটা হচ্ছে আমি যদি ইলেকট্রিক ফিল্ড যদি রিমুভ করে দেই শুধুমাত্র রিস্টোরিং ফোর্স থাকবে। আর রিস্টোরিং ফোর্স মিন্স হচ্ছে স্প্রিং দ্বারা কানেক্টেড। যখনই স্প্রিং দ্বারা কানেক্টেড তখন আমরা বলতেছি কি একটা হারমোনিক অসিলেটরের মতো কাজ করবে। হারমোনিক অসিলেটরের মতো যদি কাজ করে সেখানে একটা কি সিম্পল হারমোনিক মোশন থাকবে। এন্ড দেন আমরা সেকেন্ড অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেরিভ করতে পারি সিম্পল হারমোনিক মোশনের, সেটা সলিউশন করে আমরা তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে পারি, সেটা হচ্ছে √β/ZME। অর্থাৎ এই যে ডেরিভেশন গুলো, এই যে ইকুয়েশন গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে অবজার্ভ করবে এগুলো কিভাবে ডেরিভ করা হয়। এন্ড দেন আমরা এই মানটা যদি এখানে হচ্ছে বসায় দেই, ফাইনালি আমরা আলফা ই এর একটা ইকুয়েশন পাবো ZE²/ME ω02²। অর্থাৎ আলফা ই এর ইকুয়েশনটা আমরা বের করলাম ইন টার্মস অফ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে মোটামুটি ইলেকট্রনিক পোলারাইজেশনের কনসেপ্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি এটা আমরা বুঝতে পারি, নেক্সটে আমরা যেতে চাচ্ছি আয়নিক পোলারাইজেশন। একটু ভালো করে অবজার্ভ করো এই ফিগারটা, কি বলা আছে এখানে। ভালো করে যদি অবজার্ভ করি এবং আমরা একটু আগে যে অ্যানিমেশন গুলো দেখছি সেটা যদি আমরা দুইটার সাথে হচ্ছে মিলায় নেই তাহলে আমরা বলতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সোডিয়াম আয়ন পজিটিভ এবং ক্লোরিন আয়ন আছে, তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আছে। এখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি এই ডিরেকশন বরাবর, তখন সোডিয়াম আয়নটা মুভ করে কি রাইট সাইডে গেল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, আর ক্লোরিন আয়নটা লেফট সাইডে গেল। আগে যদি তাদের ইকুইলিব্রিয়াম ডিসটেন্স থাকে r0, নতুন করে ডিসটেন্স ক্রিয়েট হয়েছে r0+x, অর্থাৎ তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হলো। এই ডিসপ্লেসমেন্টের কারণে তখন কি হচ্ছে আয়নিক বন্ডিং এ এক ধরনের নেট ডাইপোল পোলারাইজেশন ক্রিয়েট। তাহলে এটা কি? ইন আয়নিক পোলারাইজেশন অ্যাপ্লাইড ফিল্ড ডিসপ্লেস দ্য পজিটিভ এবং নেগেটিভ আয়ন ইন অপোজিট ডিরেকশন হুইচ রেজাল্টস ইন এ নেট ডাইপোল মোমেন্ট পার আয়ন। Generally, ionic polarization occurs in ionic solids like sodium chloride, potassium bromide এগুলোতে। So আমরা বলতে পারি when we applied an electric field to ionic solid, then positive and negative ion displace to respective polarities। অর্থাৎ এই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে কি পজিটিভটা এই ডিরেকশন বরাবর, নেগেটিভটা এই ডিরেকশন বরাবর মুভ করবে, and then it creates a dipole moment। এটাকে আমরা বলতেছি কি আয়নিক পোলারাইজেশন।
এখন আমরা একটু দেখি কিভাবে নেট ডাইপোল মোমেন্টটা ক্রিয়েট হয় ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে। তো জেনারেলি দেখো উপরের যে ফিগারটা, উপরের ফিগারটা আমরা যদি একটু অবজার্ভ করি, আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা হচ্ছে ক্লোরিন আয়ন এন্ড দেন এটা হচ্ছে সোডিয়াম আয়ন। তো আমরা ইলেকট্রিক ফিল্ড ধরো আমরা অ্যাপ্লাই করিনি, আগের মতোই নিউট্রাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম না, কিন্তু তাও কি তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট আছে। এটাকে আমরা ধরলাম পি প্লাস ডাইপোল মোমেন্ট আর এটাকে ধরলাম পি মাইনাস। কেন পি প্লাস পি মাইনাস? মাইনাস টু প্লাস একটা ডাইপোল মোমেন্ট পাবো, আবার এখানে এই মাইনাস টু প্লাস আরেকটা ডাইপোল মোমেন্ট পাবো। যেহেতু ডিসটেন্স সেম তাহলে তাদের নেট ডাইপোল মোমেন্ট কি হবে? জিরো হবে। তাহলে আমরা বলতে পারতেছি কি ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড দিস সলিড হ্যাজ নো ডাইপোল মোমেন্ট, নো পোলারাইজেশন। কিন্তু নেট ডাইপোল মোমেন্ট জিরো কেন? কারণ হচ্ছে পি প্লাস ডাইপোল মোমেন্ট কি প্লাস এক্স ডিরেকশনে আর পি মাইনাস হচ্ছে মাইনাস এক্স ডিরেকশনে, যেহেতু ইকুয়াল ডিসটেন্স এবং ইকুয়াল পোলারাইজেশন কিন্তু অপোজিট, সো দ্যাট হচ্ছে নেট ডাইপোল মোমেন্ট হচ্ছে জিরো। নিচের ফিগারটা যদি আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো, যদি এখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, এখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দেখো পজিটিভ চার্জটা মুভ করে প্লাস এক্স ডিরেকশন বরাবর একটু মুভ করবে এবং নেগেটিভ চার্জটা মাইনাস এক্স ডিরেকশন বরাবর মুভ করবে। সিমিলারলি এই নেগেটিভটা কি মাইনাস এক্স বরাবর মুভ করবে আর এই পজিটিভটা কি প্লাস এক্স বরাবর মুভ করবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমরা এই ডিরেকশন বরাবর দিচ্ছি প্লাস এক্স, এটা হচ্ছে এক্স ডিরেকশন। তাহলে দেখা যাচ্ছে কি এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স সেম না। যদি সেম না থাকে তাহলে কি তাদের ডাইপোল মোমেন্ট জিরো হবে? হবে না। তাহলে কি ঘটনাটা ঘটতেছে? পি প্লাস ইন দ্য প্লাস এক্স ডিরেকশন যেটা ইনক্রিজ পি প্লাস প্রাইম, এটা কি পি প্লাস প্রাইম বেড়ে গেছে, আর পি মাইনাসটা কমে হয়েছে কি পি মাইনাস প্রাইম, অর্থাৎ কি কমে গেছে। এখন তাহলে নেট ডাইপোল মোমেন্ট কি হবে? দুইটা সামেশনের নেট ডাইপোল মোমেন্ট কি জিরো হবে? জিরো হবে না। সো এটা হচ্ছে নন জিরো একটা ভ্যালু, তাহলে তাদের নেট ডাইপোল মোমেন্ট হচ্ছে নন জিরো ভ্যালু। তো এই কনসেপ্টটাকে আমরা বলতেছি হচ্ছে আয়নিক পোলারাইজেশন। এখন আমরা একটু দেখতে চাচ্ছি ডাইপোলার পোলারাইজেশনটা কি। আমরা যদি এই ফিগারটা একটু ভালোভাবে অবজার্ভ করি, আচ্ছা ভালোভাবে অবজার্ভ করলে আমরা দেখতে পাচ্ছি কি এটার মাঝেও কি এক ধরনের ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা আছে, অর্থাৎ এই ডাইপোলার বা ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন অকার্স অনলি ইন পোলার মলিকুল। পোলার মলিকুল কি যাদের একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, যেমন কি H2O। কিন্তু ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে এখানে যেটা হচ্ছে when we apply the electric field to a polar molecule, this polar molecule experience a torque and try to align to parallel to the applied electric field, যেটা আমরা কি আমাদের অ্যানিমেশনে আমরা দেখছি। আমরা যদি এই জিনিসটা আরেকবার একটু অবজার্ভ করি, দেখো তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আছে, আমি ধরে নিলাম এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ আর ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি কি এক্স ডিরেকশন বরাবর। এখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড দেই তাহলে কি হবে? এটা মুভ করবে, এই প্লাসটা এখানে চলে আসবে এবং মাইনাসটা কি এখানে চলে আসবে। যদি মুভ করে তাহলে কি তাদের মধ্যে একটা টর্ক ক্রিয়েট হবে। এই টর্কটা কার উপর ডিপেন্ড করবে? এই টর্কটা ডিপেন্ড করবে তার ফোর্সের উপর। ওকে, এন্ড দেন এই টর্ক একটা ওয়ার্ক ডান ক্রিয়েট করবে যেটা আলটিমেটলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে হচ্ছে অ্যালাইন করা ট্রাই করবে এই মোমেন্টটা। তো ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হবে তত কি ইলেকট্রিক ফিল্ডের প্যারালালি কি চলে আসবে। যদি স্ট্রং এনাফ না হয় তখন কি স্ট্রং এনাফ যদি না হয় তখন ডাইপোল মোমেন্টটা কি ফুললি প্যারালাল হবে না, অর্থাৎ ইনিশিয়ালি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে, তারপরে কি ইলেকট্রিক ফিল্ড দিলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর অ্যালাইন করা ট্রাই করবে। তো এই যে পোলারাইজেশনটা ঘটবে এদেরকে আমরা বলতেছি ডাইপোলার পোলারাইজেশন। তাহলে এখানে কি কি টার্মগুলো আছে? প্রথমে হচ্ছে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ইলেকট্রিক ফিল্ড ট্রাইস টু অ্যালাইন দ্য ডাইপোল প্যারালাল টু ইটসেলফ, অর্থাৎ মলিকুলগুলোকে কি তার প্যারালাল আনা ট্রাই করবে। তাহলে কি হচ্ছে এক ধরনের টর্ক এটার উপরে কাজ করতেছে এবং এই টর্কটা হচ্ছে কি একটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এটার ইকুয়েশন বলতে পারি টর্ক ইকুয়াল টু এফ এ সাইন থিটা, কারণ টর্ক ইকুয়াল টু কি এফ এবং এর ক্রস
প্রোডাক্ট, এ হচ্ছে তাদের মধ্যে ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা বলতে পারি এফ এ সাইন থিটা। তো এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু কিউ ই, আর কিউ এ ইকুয়াল টু কি পি নট। সো আলটিমেটলি আমরা এটার ইকুয়েশন লিখতে পারি কি, টর্ক ইকুয়াল টু পি নট ই সাইন থিটা, পি নট ই সাইন থিটা। এই ডেরিভেশনটা হচ্ছে ক্লাসে খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, আমি আশা করি যারা ক্লাসে ছিল তারা অবশ্যই এটা পারবে এবং খুব ভালোভাবে এটা অ্যানালাইসিস করতে পারবে। তাহলে এই টর্ক ইকুয়াল টু পি নট ই সাইন থিটা, এটাই কি আমার টর্কের ইকুয়েশন। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, যেহেতু এখানে কি একটা টর্ক না আরো অনেকগুলো আছে এক একটা অ্যাঙ্গেলে, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি সেখান থেকে একটা ওয়ার্ক ডান পাবো। এই ওয়ার্ক ডান থেকে আমি হচ্ছে বের করতে পারবো হচ্ছে এই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের কারণে টোটাল তার পোলারাইজেশন পটেনশিয়াল এনার্জি কত। তো এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি খুব সুন্দরভাবে, তাহলে আমরা দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে এভারেজ ডাইপোল পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে এভারেজ ডাইপোল থার্মাল এনার্জি। দুইটা এনার্জি হচ্ছে কম্পেয়ার করতে হবে। কেন কম্পেয়ার করতে হবে? কারণ এখানে দেখো ডাইপোল গুলো এক ধরনের এনার্জি ক্রিয়েট করবে, আর আরেকটা হচ্ছে টেম্পারেচার তো আমরা দিচ্ছি, ওকে, টেম্পারেচার যদি আমরা দেই সেটাও কি এক ধরনের এনার্জি ক্রিয়েট করবে। যদি এরকম হয় তো আমরা এখানে দেখো এভারেজ ডাইপোল এনার্জি পি নট ই আর এভারেজ ডাইপোল থার্মাল এনার্জি 5/2 কেটি। যদি এরকম হয় পি নট ই 5/2 কেটি থেকে বড় হয়, অর্থাৎ কি টেম্পারেচার খুব কম, তাহলে ওকে কি র্যান্ডম করতে পারবে না, কারণ এখানে একটা টেম্পারেচারের ইফেক্ট আছে। টেম্পারেচার দিলে মলিকুল গুলো কি র্যান্ডমলি আরো মুভ করতে থাকে, র্যান্ডমলি কি করতে থাকে, মুভ করতে থাকে। যদি পি নট ই 5/2 কেটি থেকে বড় হয় তখন আমরা বলতেছি সেখানে ডাইপোলার পোলারাইজেশন ক্রিয়েট হবে এবং কমপ্লিটলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর অ্যালাইন হবে, ডাইপোল গুলো কি ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন বরাবর অ্যালাইন হবে। আর যদি আমরা এনাফ ইলেকট্রিক ফিল্ড যদি না দেই তাহলে কি হবে, এনাফ ইলেকট্রিক ফিল্ড না দিলে সবগুলো কি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে। আর যদি 5/2 কেটি যদি বড় হয় তাহলে এগুলো সবগুলোই কি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে। ইলেকট্রিক ফিল্ড যদি খুবই কম হয় তাহলে কি হবে, তাহলে এটা প্রপারলি কাজ করবে না, অর্থাৎ এটা কি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে। তো এই যে ইলেকট্রিক ফিল্ড যদি আমাদের একটু কম হয় তাহলে ও টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করবে সেটাও আমাদের কি কি একটু জানার বিষয়। তো সেই ইকুয়েশনটাও ক্লাসে ভালোভাবে ডেরিভ করে দেওয়া হয়েছে, কেন ডাইপোলার পোলারাইজেশন টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো খুব শর্টলি যদি আমরা এটা হচ্ছে ডেরিভ করতে চাই তাহলে আমরা বলতে পারবো, আমরা দেখবো হচ্ছে এখান থেকে আমরা বের করতে পারবো পি এভারেজ ডাইপোল মোমেন্ট। এভারেজ ডাইপোল মোমেন্ট সেটা ডিপেন্ড করবে হচ্ছে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট এবং ডাইপোল এনার্জি এবং থার্মাল এনার্জি রেশিও, এই দুইটা টার্মের উপর কি করবে তাদের ডিপেন্ডেন্স। দেন আমরা যদি এটা ডিটেইলস ইকুয়েশন ডেরিভ করতে চাই তখন আমাদের হচ্ছে কয়েকটা কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে বোলসম্যান স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ল্যাঙ্গেভিন ফাংশন। বোলসম্যান স্ট্যাটিস্টিক্স কি দিবে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ মলিকুল হুইচ হ্যাভ এ এনার্জি ই, এরকম একটা প্রবাবিলিটি দিবে। অর্থাৎ সবগুলো কি সেম এনার্জি থাকবে না, সবগুলো কি সেম অ্যাঙ্গেলে থাকবে না, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট প্রবাবিলিটি নিতে হবে। সেই প্রবাবিলিটির কনসেপ্ট নিয়ে আমাদেরকে নেট প্রবাবিলিটির সাথে হচ্ছে তার ডাইপোল মোমেন্ট গুণ করে আমরা যেই অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে কি তাদের এভারেজ ডাইপোল মোমেন্ট। এই এভারেজ ডাইপোল মোমেন্ট আমরা যদি বের করি এটার ইকুয়েশন হচ্ছে 1/3 p² E/kT, এটা ল্যাঙ্গেভিন ফাংশন ইউজ করে। তো বেসিক্যালি যখন এটা আমরা নেই তখন হচ্ছে আমাদের লো ইলেকট্রিক ফিল্ড আমরা কনসিডারে আনি হচ্ছে p0 E less than kT, অর্থাৎ kT টা বড়, তখন এটা ডিপেন্ড করে হচ্ছে 1/3 p² E/kT, এই ইকুয়েশনটার উপর ডিপেন্ড করে। তো যেহেতু PAV ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে ইনডিউসড ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু বলতে পারি কি আলফা ইনটু ই, তাহলে ই বাদে এই অংশটুকু আমরা ই বাদে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, এই অংশটুকুকে আমরা বলতে পারি হচ্ছে আলফা ডি। তো এটাই হচ্ছে কি ডাইপোলার পোলারাইজেশন, ওকে। তাহলে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন বা ডাইপোলার পোলারাইজেশন হচ্ছে আলফা ডি ইকুয়াল টু 1/3 p²/kT। আর যদি হাই ইলেকট্রিক ফিল্ড হয় এবং এনাফ হাই ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে আমরা একটু আগে বললাম সবগুলো কি সেম ভাবে অ্যালাইন করবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের প্যারালালে থাকবে, অর্থাৎ সবগুলো কি কোনো অ্যাঙ্গেলে থাকবে, তখন অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স থাকবে না, তখন এভারেজ ডাইপোল মোমেন্ট হচ্ছে p0।
তো এটাই হচ্ছে ডাইপোলার পোলারাইজেশন। সো আশা করি এই তিনটা পোলারাইজেশন তোমরা বুঝতে পারছো। তো যদি তিনটা পোলারাইজেশন বুঝতে পারো তাহলেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের হচ্ছে অনেক দূর তোমরা বুঝে ফেলবা। এবং তিনটা পোলারাইজেশন রিলেটেড হচ্ছে যে তিনটা থিওরি আছে। ইলেকট্রনিক পোলারাইজেশনের একটা ইকুয়েশন ডেরিভ করা, আয়নিক পোলারাইজেশনের থেকে হচ্ছে লরেন্স অসিলেটর মডেল, এবং ডাইপোলার পোলারাইজেশনের যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট পোলারাইজেবিলিটি, এই ইকুয়েশনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। বিভিন্ন ধরনের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মেটেরিয়াল বিভিন্ন পোলারাইজেশনের উপর ডিপেন্ড করে। এবং অবশ্যই আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করছিলাম এতক্ষণ সেটা হচ্ছিল স্ট্যাটিক। স্ট্যাটিক মিন্স হচ্ছে ডিসি। যদি এসি দেই তাহলে তাদের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে হচ্ছে জানতে হবে কার রেসপন্স টাইম কিরকম, কে কত দ্রুত রেসপন্স করে, সেটার উপর বেস করে হচ্ছে কিছু কিছু পোলারাইজেশন হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে না, কিছু কিছু হচ্ছে কি লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে না। তাহলে কোনটা কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে সেটা হচ্ছে আমরা যেটার মাধ্যমে জানবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট পোলারাইজেশন মেকানিজম বা ডিবাই ইকুয়েশন থেকে সেগুলো আমরা ডিটেইলস অ্যানালাইসিস করতে পারবো। সো স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা এই জিনিসটা সম্পর্কে ডিটেইলস আইডিয়া পেয়েছো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবাই ভালো করে পড়ো, এবং যদি কোনো ধরনের কোশ্চেন থাকে মোবাইল ফোন অথবা হচ্ছে ইমেল অথবা গুগল ক্লাসরুমে মেইল করে যে কোনো মাধ্যমে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অলওয়েজ হচ্ছে তোমাদের জন্য আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।